Hello and welcome everyone. You are watching Gyanpit Online, your new destination for learning, growth and success. আমরা এই চ্যানেলের মাধ্যমে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহ আপলোড করছি এবং এই পর্যায়ে পলিটিকের টোটাল 8টি ক্লাস আমরা সম্পূর্ণ করেছি। 8টি ক্লাসে 8টি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই বিষয়গুলি যে কোনো পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুত করে তুলছে। এই পর্যায়ে এটা হলো নবম ক্লাস এবং নবম ক্লাসে কি আলোচনা করা হবে? পার্ট 9A এবং পার্ট 10 নিয়ে আলোচনা করা হবে এবং যে দশম ক্লাসটি হবে সেটা হবে শেষ ক্লাস। কিসের? আমাদের এই পার্ট বা খণ্ডসমূহের শেষ ক্লাস হবে দশম পার্ট এবং দশম পার্টের মাধ্যমে আমরা কমপ্লিট করব আমাদের খণ্ডসমূহ। তারপর থেকে আসবে আমাদের সংবিধান যে সংশোধনী সেগুলি। ঠিক আছে, তো আজকের ভিডিওটি শুরু করা যাক যে নবম ক্লাসটি, যেখানে পার্ট 9A এবং 10 নিয়ে আলোচনা করা হবে। এই আলোচনার পূর্বে আমাদের কিছু পয়েন্ট জানতে হবে। কি পয়েন্ট? 1957 সালে একটি যুগান্তকারী কমিটি গঠন করা হয়। কমিটির নাম কি দেওয়া হয়? বলবন্ত রায় মেহতা কমিটি। কেন এই নামটি দেওয়া হয়? কারণ বলবন্ত রায় মেহতা এই কমিটির সভাপতি ছিলেন। এবং এই কমিটি এত ইম্পর্টেন্ট কেন আমাদের জন্য? কারণ এই কমিটি সর্বপ্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণা দেন। ওনারা কি বলেন? ওনারা বলেন যে গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, জেলা স্তরে জেলা পরিষদ গঠনের কথা তারা বলে। কত সালে? 1957 সালে। এবং এই তাদের যেই সুপারিশ সেটাকেই আধার রেখে 1959 সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা ঘটে। ঠিক আছে, এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পড়তে হবে, এগুলি আসবেই পরীক্ষায়। তারপর 1959 সালে এই বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী 1959 সালে 2 অক্টোবর বা 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রাজস্থানের নাগর জেলায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা করে। তারপর সেটা অন্ধ্রপ্রদেশের সূচনা হয়। তাহলে প্রথম দুইটি রাজ্য যেখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয় সেটা কি ছিল? একটা ছিল রাজস্থান এবং জেলা হলো নাগর জেলা, তারপরে হলো অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এবং কখন সূচনা ঘটে? 1959 সালে 2রা অক্টোবর। এবং এর পরিপ্রেক্ষিতে কোন সুপারিশ কাজ করেছিল? 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ। ঠিক আছে, তারপর আরও কিছু সুপারিশ আসে, কিন্তু তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছিল অশোক মেহতা কমিটির সুপারিশ, যা 1977 সালে 1977-এ ঠিক আছে আসে। সেটা কি? অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি কি সুপারিশ করেন? তারা বলেন যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নয়, আমরা বরং দ্বিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে কাজ করব। এবার অশোক মেহতা কমিটি, যেটা 1977 সালে গঠিত হয়, তারা দ্বিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কি বলেছেন? তারা বলেছেন যে জেলা স্তরে জেলা পরিষদ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত না হয়ে অনেকগুলি গ্রাম একত্রিতভাবে মিলে আমরা মণ্ডল পঞ্চায়েত গঠন করব। এই কথা বলেছে কারা? এই কথা বলেছে অশোক মেহতা কমিটি। তারপর 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে, ঠিক আছে, 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের ধারণা যুক্ত করা হয়। ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত বলতে বলবন্ত রায় মেহতা কমিটির যে সুপারিশ, যেটা 1957 সালে আসে, তা নিয়ে গঠন করা হয় আমাদের সংবিধানের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। ঠিক আছে, এবং যে সংবিধান সংশোধনের পরে, অর্থাৎ 1992 সালে 73তম সংবিধান সংশোধনের পর সর্বপ্রথম মধ্যপ্রদেশ রাজ্যে আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা ঘটে সংবিধান সংশোধনের পর। আর সংবিধান সংশোধনের পূর্বে বা প্রথমবার রাজস্থান, তারপর অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এইগুলি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপর হলো আমাদের পার্ট 9-এ ধারা রয়েছে 243A থেকে 243O পর্যন্ত এবং এইগুলি ABCD করে বর্ণিত রয়েছে। এবার এ দিয়ে অ্যাসেম্বল বলার কথার অর্থ হলো কোনো কিছু একত্রিত করা। হ্যাঁ, অ্যাসেম্বল বোঝানো হয়। এবার এ ফর অ্যাসেম্বল মানে গ্রাম সভার সাথে সম্পর্কিত। এই টপিকটি তো গ্রাম সভা বা গ্রাম পঞ্চায়েত,
এই টপিকটা নিয়ে তো আমরা কথা বলছি। তো এই টপিকটাকে একসাথে গঠন করা মানে গ্রাম সভাকে গঠন করা বা একত্রিত করা নিয়েই কথা বলা হচ্ছে 243A। 243B এ কি বলা হয়েছে? বিল্ডিং। কিসের বিল্ডিং? বিল্ডিং কথার অর্থ কি? কাঠামো। কিসের কাঠামো? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামো নিয়ে কথা বলা হয়েছে। এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামো কিভাবে হবে? গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ, এভাবে কাঠামো গঠন করা হবে 243B এ বলা হয়েছে। এবার 243C, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে কম্পোজিশন। কম্পোজিশন কথার অর্থ হলো গঠন। কি গঠন করা? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গঠন করা। কিভাবে গঠন করা বা কাদের মাধ্যমে গঠন করা? সেটা রাজ্য আইনসভা বা রাজ্য বিধানসভার মাধ্যমে গঠন করা। তারপর 243D, সেখানে কি বলা হয়েছে? ডাইরেকশন। কিসের ডাইরেকশন? পঞ্চায়েতে আসন সংরক্ষণের ডাইরেকশন। কাদের আসন সংরক্ষণ? এসসি এসটি উমেন, তাদের আসন সংরক্ষণের কথা বলা হয়েছে ডাইরেকশন 243D এ। তারপর 243E, ইতে কি বলা হয়েছে? এইচ, এ জি ই, এইচ। ঠিক আছে, এই বানানটা আমাদের সুবিধার্থে আমরা কিভাবে পড়ব? ই জি ই এইচ, ই জি ই এইচ আমরা লিখবো EGEH, কিন্তু আমরা মাথায় ভেবে নেব যে এটা এইচ। ঠিক আছে, আরেকটা কথা, আমি যে এই ট্রিকগুলো তোমাদের জন্য নিয়ে আসি এগুলি কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হয় না বা পরীক্ষার খাতায় এগুলি আসেও না। ঠিক আছে, এগুলি শুধু আমাদের বোঝার জন্য আনি। তাহলে দিয়ে কি? দিয়ে হলো এজ। ঠিক আছে, কিসের এজ? যে পঞ্চায়েতের মেয়াদ, তার সময়কাল বা যে কার্যকালের মেয়াদ তা সম্পর্কিত। পঞ্চায়েতের মেয়াদ কয় বছরের হবে? 5 বছরের। তা নিয়ে বলা হয়েছে ইতে। এফে কি বলা হয়েছে? এফে বলা হয়েছে ফেল। ফেল বলতে, ফেল কথার অর্থ হলো অযোগ্যতা। পঞ্চায়েতের সদস্যদের অযোগ্যতা নিয়ে কথা বলা হয়েছে এফে, ফেল। তারপর হলো জি। জিতে কি বলা হয়েছে? জি হুজুর। জি হুজুর বলতে যে বড় কোনো সামাজিক দিক থেকে বা আর্থিক দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে কোনো শক্তিশালী ব্যক্তি, তার আশেপাশে সর্বদা 4-5 জন ব্যক্তি ঘোরাঘুরি করে। ঠিক আছে, এবং এই 4-5 জন ব্যক্তি সর্বদা জি হুজুর জি হুজুর করে। কথার অর্থ হলো যে আপ বলতে হ্যাঁ ও সব সহি হে। তো এমন টাইপের কিছু ব্যক্তি ঘোরাঘুরি করে। কেন ঘোরাঘুরি করে? কারণ যে ব্যক্তির পেছনে তারা ঘুরছে তাদের ক্ষমতা, প্রবল ক্ষমতা রয়েছে, তাদের উপর বিশাল দায়িত্ব অর্পণ রয়েছে এবং তাদের কিছু কর্তৃত্ব রয়েছে, তার জন্য তারা পেছনে ঘুরছে এবং জি হুজুর করছে। তো আমরা এই ট্রিকটার মাধ্যমে এটি শেখার চেষ্টা করব যে 243G অর্থাৎ জি হুজুর, অর্থাৎ পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব এগুলি আছে বলেই পঞ্চায়েতের আশেপাশের লোকজন ঘোরাঘুরি করছে। এইভাবে আমরা শেখার চেষ্টা করব। তো 243G এ কি বলা হয়েছে? জি হুজুর অর্থাৎ পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব। ঠিক আছে, তারপর হলো এইচ। 243H, সেখানে কি বলা হয়েছে? এইচ আমরা এইভাবে লিখি এইচ। ঠিক আছে, এবার এইচকে যদি আমি উপর দিয়ে বন্ধ করে দিই এবং নিচ দিয়ে বন্ধ করে দিই তাহলে এটা একটা বক্সের মতো হয়ে যায়। এবং বক্সে আমি কি রাখবো? আমি টাকা রাখবো। ঠিক আছে, আমি টাকা রাখবো। ঠিক আছে, আমি টাকা রাখবো বক্সে। এবার বক্সে টাকা রাখলাম, টাকাগুলি উপার্জন কিভাবে করব? করের মাধ্যমে আমি টাকাগুলি উপার্জন করব। ঠিক আছে, তাহলে আমাদের যে 243H, সেখানে কি বলা হয়েছে? এইচ মানে একটা বক্স, বক্সের মধ্যে টাকা রাখবো কিভাবে? করের মাধ্যমে, কর আরোপের মাধ্যমে 243H। ঠিক আছে, এটা মনে থাকবে তো যে 243H এ কর আরোপের কথা বলা হয়েছে। তারপর হলো 243I, আই ফর ইনকাম। ইনকাম কিভাবে হবে? রাজ্যপাল 5 বছরে, ঠিক আছে এটা বছর হবে, 5 বছর পর রাজ্য অর্থ কমিশন গঠন করবে এবং সেখান থেকে একটি অর্থ পঞ্চায়েতকে দেবে। এটি হলো 243I, যেখানে ইনকাম নিয়ে কথা বলা হয়েছে। তারপর হলো 243J, জে ফর জাজ। জাজ মানে কথার অর্থ কি? এমন একজন বিচারক যিনি সমস্ত কিছু দেখাশোনা করবেন, সমস্ত কিছু দেখবেন, উনিই তো জাজ। তো 243Jতে বলা হয়েছে হিসাব, হিসাব নিরীক্ষা। পঞ্চায়েতের হিসাব নিরীক্ষা, যে একজন জাজ দেখবেন। তো এটা আমরা এইভাবেই শিখবো। 243J একজন জাজ হবে এবং তিনি পঞ্চায়েতের হিসাব নিরীক্ষা লক্ষ্য করবেন বা দেখবেন। রিয়েল লাইফে কিন্তু কোনো জজ নিয়োগ করা হয় না। ঠিক আছে, আর শুধু সেটা আমরা বোঝার জন্য কি 243Jতে পঞ্চায়েতের হিসাব নিরীক্ষা। ঠিক আছে, তারপর 243K, কে দিয়ে কিল। কিল কথার অর্থ হলো মানে কোনো একটি মৃত্যু হয়েছে, নতুন একটি স্থাপন হবে, যেমন কলা গাছ। আমরা
ছোটোবেলা থেকে কলা গাছ দেখেছি, আমাদের বাড়িঘরেও দেখেছি। কি হয়, কলা গাছে যখন নতুন কলার যে কি বলে এটাকে, কলা ধরে, নতুন কলা যখন ধরে তখন কি করা হয়, কলা গাছকে কাটা হয়। কাটার পরে কলা গাছ তো এটা মরে যায়, ঠিক না? এটা কি আর জীবিত থাকে? তাকে কিল করা হয়েছে, তাকে মারা হয়েছে। তারপর কি হয়, তার যে গোড়া, সেই গোড়া দিয়ে বা শিকড়ের মাঝখান দিয়ে নতুন কলা গাছের সৃষ্টি হয়। তো আমি এই কথাটার মাধ্যমে এটাই বোঝাতে চাইছি যে পুরাতন যে পঞ্চায়েত, সেটা যদি খর্ব না করা হয় বা সেটা যদি মেয়াদ সম্পূর্ণ না করা হয়, তাহলে নতুন পঞ্চায়েতের নির্বাচন হবে না। তো পঞ্চায়েতের নির্বাচনকে কে দিয়ে বোঝানো হচ্ছে? কিল, মানে পুরাতন যে পঞ্চায়েতটা তাকে আমরা খর্ব করে নতুন পঞ্চায়েত গ্রহণের জন্য প্রস্তুত, অর্থাৎ কিল করেছি। পঞ্চায়েতের নির্বাচন বলা হয়েছে 243 কেতে, ঠিক আছে, কিল। তারপর 243 এল, এল দিয়ে কি কিছু ছিল? হ্যাঁ ছিল, কিন্তু সেটা মানে ভালো, সমাজের পক্ষে সেটা ভালো মানায় না, যেই কারণে আমি সেটা উল্লেখ করলাম না, ঠিক আছে। 243 এল, এল দিয়ে তোমরা পারলে ট্রিক বানাও, আর না পারলে এটা একটু মুখস্থ করার চেষ্টা করবে। এল দিয়ে কি বলা হয়েছে? এল দিয়ে বলা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের আবেদন, মানে কেন্দ্রশাসিত অঞ্চলও চাইলে আবেদন করে সংসদের মাধ্যমে তাদের এখানে গ্রাম পঞ্চায়েত গঠন করতে পারবে। 243 এল ব্যবহার করে কেন্দ্রশাসিত অঞ্চলের আবেদন, ঠিক আছে। তারপর হলো এম, 243 এম, এম এ কি বলা হয়েছে? মানা, মানা করা, অর্থাৎ বারণ করা, মানে এই কাজটা তোমরা করবে না, আমি বারণ করছি। তো এই কথাটি বলা হচ্ছে 243 এম এ। কি বলা হয়েছে? যে একটি নির্দিষ্ট এলাকা যেটা পঞ্চায়েতের অন্তর্গত, যে এই এলাকাটা, এই স্পেশাল এলাকাটা এটা পঞ্চায়েতের অন্তর্গত, ঠিক আছে। এবার এই এলাকার ভিতরে সমস্ত পঞ্চায়েতের আইন সমস্ত কিছু লাগু হবে, কিন্তু এই এলাকার বাইরে যে অঞ্চল রয়েছে সেখানে আর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা লাগু হবে না। তো এটি এখানে বলা হচ্ছে যে 243 নির্দিষ্ট এলাকার অংশে প্রযোজ্য নয়, মানা করা হচ্ছে। তারপর 243 এন, সেখানে কি বলা হয়েছে? নগের হো, নগের হো নয়, আমরা উচ্চারণে পড়বো লাগে রহো, গে রহো, লাগে রহো মানে চালিয়ে যাও। কি চালিয়ে যাওয়ার কথা বলছে 243 এনে? যে বিদ্যমান আইনগুলি রয়েছে, অর্থাৎ এই বিধানগুলি এবং পঞ্চায়েতের যে ধারাবাহিকতা, ধারাবাহিকতা বলতে 5 বছর অন্তর অন্তর ভোট হবে, সেই সম্পূর্ণটা বজায় রাখার কথা বলা হচ্ছে 243 এনে। তারপর হলো 243 ও, এবং এটি হলো শেষ ধারা কিসের? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। ওই কি বলা হচ্ছে? অবজেকশন। কিসের অবজেকশন? আদালতের অবজেকশন। আদালত অবজেকশন করবেন না বা হস্তক্ষেপ করবেন না বা বাধা দেবেন না, কখন? নির্বাচনের বিষয়ে পঞ্চায়েতে, ঠিক আছে, এগুলি বলা হয়েছে। এগুলি খুব সুন্দরভাবে অনেক সময় দিয়ে বোঝানো হয়েছে। আমি চাইবো যে তোমরা এইগুলি খুব সুন্দরভাবে শিখতে পারো এবং একটিও যেন ভুল না হয় তোমাদের, একটিও যেন তোমাদের ভুল না হয়, ঠিক আছে। এ ফর অ্যাসেম্বল, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের গঠন, গ্রাম পঞ্চায়েতের বা গ্রাম সভার সাথে সম্পর্কিত। বি দিয়ে হলো বিল্ডিং, ত্রিস্তরীয় বিল্ডিং, ঠিক আছে, কাঠামো। তারপর কম্পোজিশন, কম্পোজিশন কথার অর্থ হলো গঠন করা। কারা গঠন করতে পারবে? আইনসভা বা বিধানসভা গঠন করতে পারবে। তারপর হলো ডি, ডি দিয়ে হলো সংরক্ষণ, ডাইরেকশন, ডাইরেকশন বা সংরক্ষণ। তারপর ই, ই দিয়ে হলো এজ, 5 বছরের এজ। তারপর এফ, এফ দিয়ে হলো ফেল বা অযোগ্যতা। তারপর আসছে জি, জি দিয়ে হলো জি হুজুর। কাদের জি হুজুরি? যাদের ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব বেশি থাকে তাদের। তারপরে আসছে এইচ, এইচে কর আরোপ, কিভাবে? একটা বক্সের মাধ্যমে কর আরোপ করা হচ্ছে। তারপর আই, আয়ের মাধ্যমে ইনকাম, যা রাজ্যপাল 5 বছর পর পর, 5 বছর পর পর একটি রাজ্য অর্থ কমিশন গঠনের মাধ্যমে দিয়ে থাকে। তারপর জাজ, জাজ একজন ব্যক্তি থাকবেন যিনি হিসাব নিকাশ রাখবেন। তারপর কে, কেল, কে দিয়ে হলো কিল, মানে পুরাতন যে সভা বা যে পঞ্চায়েত সেটা ভঙ্গ করে নতুন নির্বাচন করার কথা বলা হচ্ছে কিলে। তারপর এল, এল দিয়ে হলো কেন্দ্রশাসিত অঞ্চলের আবেদন। তারপর এম, এম দিয়ে হলো মানা, মানে একটি নির্দিষ্ট এলাকায় প্রযোজ্য নয়। তারপর এন দিয়ে হলো লাগে রাহো, মানে কি? বিদ্যমান আইন এবং পঞ্চায়েতগুলোর ধারাবাহিকতা বজায় রাখার কথা বলা হচ্ছে। এবং ও দিয়ে হলো অবজেকশন, মানে আদালতের হস্তক্ষেপ থাকবে না নির্বাচনের ক্ষেত্রে, ঠিক আছে। এই ধারাগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলি পরীক্ষায় আসবেই কনফার্ম। এবং যারা পঞ্চায়েতের জন্য পড়াশোনা করছো বা হাইকোর্টের জন্য পড়াশোনা করছো তাদের জন্য তো বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই ধারাগুলি। এবং এই ধারাগুলি একটু ভালোভাবে তোমরা রিভাইজ করে নিও, শিখতে পারবে, একদম খুব ইজিলি শিখতে পারবে। সমস্ত কিছু মুখস্থ করা সম্ভব নয়, ঠিক আছে। প্রচুর বড় জিকের যে সিলেবাস সেটা প্রচুর প্রচুর, সেটার কোনো অন্ত নেই। সমুদ্রের যেভাবে অন্ত নেই সেটারও কোনো শেষ নেই, ঠিক আছে। তারপর পার্ট 9A, সেখানে কি বলা হয়েছে? সেখানে কিউ, কয়টা ধারা পড়বো? 3টা ধারা পড়বো। কিউ, পি কিউ আর এস টি ইউ ভি,
এই তিনটা ধারা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এই তিনটা ধারা কিউতে কি বলা হয়েছে, যেভাবে গ্রাম সভাকে 3 ভাগে ভাগ করা হয়েছে সেইভাবে পৌরসভাকেও 3 ভাগে ভাগ করার কথা বলা হয়েছে। কিভাবে পৌরসভাকে 3 ভাগে ভাগ করা হবে? নগর পঞ্চায়েত, এটা হবে সর্বনিম্ন স্তর। তারপর হবে মিউনিসিপ্যাল কাউন্সিল। মিউনিসিপ্যাল কাউন্সিল বাংলা অর্থ হলো পৌরসভা। ঠিক আছে, তারপর হলো মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ পৌর নিগম। যেমন ত্রিপুরায় একটি মাত্রই পৌর নিগম রয়েছে, আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, আগরতলা পৌর নিগম। ঠিক আছে, তো এমনভাবে পৌর নিগম বলা হয় যেখানে মানে জনসংখ্যা বেশি থাকে শহরে, তাদেরকে পৌর নিগম বলা হয়। এবং পৌর নিগম হলো সবচেয়ে উচ্চতর যে বিভাগ, সেটা হলো পৌর নিগম। আর নিম্নতম হলো যে আমাদের নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েত, পৌরসভা এবং পৌর নিগম। ঠিক আছে, এটা কোথায় বলা হয়েছে? পির পরে কিউ ধরবো, তারপর টি ধরবো না, টি বাদ, তারপর আসবে আমাদের এসে কি বলা হয়েছে? এসে বলা হয়েছে যে 3 লক্ষের বেশি যদি জনসংখ্যা হয় সেখানে পৌরসভাতে ওয়ার্ড স্থাপন করা হবে। ওয়ার্ড যেমন যে কর্পোরেশনগুলি রয়েছে, পৌর নিগম, সেখানে পৌর নিগমে ওয়ার্ড রয়েছে। তো এই কথাগুলি বলা হচ্ছে যে 243 অনুযায়ী 3 লক্ষের বেশি যদি কোনো একটি মিউনিসিপ্যালিটি যে পৌরসভা সেখানে জনগণ হয় তাহলে সেখানে ওয়ার্ড কমিটি গঠন করা হবে। হ্যাঁ, ঠিক আছে, 243 3 লক্ষের বেশি, কয় লক্ষের বেশি? 3 লক্ষের বেশি পৌরসভাতে কি গঠন করা হবে? ওয়ার্ড কমিটি। তারপর হলো 243 এস এর পরে কি আসে? টি বাদ, তারপর আসে ইউ বাদ। ঠিক আছে, PQRSTUV। তাহলে আমরা কয়টা নিলাম? আমরা নিলাম শুধু কিউকে, তারপর নিলাম এসকে, তারপর ভিকে। এই 3টি ইম্পর্টেন্ট, আর নেই। ঠিক আছে, তারপর 243 সেখানে কি বলা হয়েছে? যে সর্বনিম্ন যে বয়স সীমা সেটা 21 বছর হতে হবে। এবং বয়স রিলেটেড আমরা একটা ভিডিও আপলোড করেছি, ভিডিও নয় সেটা শর্টস, তোমরা চাইলে দেখতে পারো। যে সেখানে সমস্ত দপ্তরের যে বড় বড় প্রশাসনিক ব্যক্তিগণ থাকবেন তাদের বয়সের ন্যূনতম সীমা নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এটা হলো লাস্ট আর্টিকেল, পার্ট 10 তারপর আমাদের কাছে থাকবে আরও অল্প কিছু পার্ট থাকবে এবং সেই পার্টগুলি একটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করা হবে, সম্পূর্ণ একটি ভিডিওর মাধ্যমে। পার্ট 10 দশম পার্ট, সেখানে কি বলা হয়েছে? ST এবং SA শিডিউল এরিয়া অ্যান্ড শিডিউল ট্রাইব, এইগুলি নিয়ে কথা বলা হয়েছে আমাদের 244 এবং 244A ধারায়। ঠিক আছে, দশম খণ্ড 244 এবং 244A বর্ণিত রয়েছে, যেখানে তফসিলি উপজাতি ও তফসিলি এলাকা প্রশাসন নিয়ে কথা বলা হয়েছে। ঠিক আছে, আমরা টোটাল আজকে পার্ট 9, পার্ট 9A, পার্ট 10 এই 3টা যে আমাদের খণ্ড রয়েছে সেই খণ্ডগুলো আমরা জানলাম। এবং কালকে আসবে দশম ক্লাস এবং এই ক্লাসের মাধ্যমে আমরা কমপ্লিট করে দেব কি পাঠ, আমাদের যে সংবিধানের পাঠগুলি রয়েছে বা আমাদের সংবিধানের যে ইম্পর্টেন্ট আর্টিকেল বা ধারাগুলি রয়েছে তাগুলি কমপ্লিট করব। এবার একটা কোশ্চেন তোমাদের জন্য রইল, এটা করানো হয়নি, আমি চাইবো তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো। কোশ্চেনটা কি? যে ভারতের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, সেটা সম্পূর্ণ ভারতবর্ষে প্রযোজ্য রয়েছে, কিন্তু 3টি স্পেশাল রাজ্য রয়েছে যেখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা